আসসালামু আলাইকুম। জিন্দালাশ দি হরর ওয়ার্ল্ডের আজকের এপিসোডে যারা যুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং জিন্দালাশ দি হরর ওয়ার্ল্ডের আপনারা যারা ঘটনা পাঠাতে চান, আপনাদের পরিবারের সাথে ঘটে যাওয়া অথবা আপনার পাড়া প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া অথবা আপনার এলাকাতে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলি আমাদেরকে শেয়ার করতে পারেন। জিন্দালাশ দি হরর ওয়ার্ল্ড @gmail.com এই ইমেল করে ঘটনাটি পাঠাতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনি আপনার ঘটনা লিখে অথবা রেকর্ড করে উভয়ভাবেই পাঠাতে পারেন। এবং আমাদের ফেসবুক পেজ আছে যেখানে আপনারা যুক্ত হতে পারেন এবং আপনাদের যারা সত্য ভয়ের ঘটনা শুনতে পছন্দ করেন তাদেরকে ইনভাইট করতে পারেন। অবশ্য এতে করে আমরা আরও নতুন বেশি কন্টেন্ট পাবো, যে ঘটনাগুলি আপনার সাথে আমরা শেয়ার করতে পারবো এবং তাই আপনাদের সহযোগিতা অবশ্যই আমাদের কাম্য। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনাদের পরিচিত যারা আছে, যারা সত্য ভয়ের ঘটনা শুনতে পছন্দ করেন, তাদের কাছে আমাদের ঘটনাগুলি বেশি বেশি করে শেয়ার করুন। এতে করে আমরা আপনাদের জন্য আরও নতুন নতুন ঘটনা সংগ্রহ করতে পারবো এবং আপনাদের মাঝে উপস্থাপন করতে পারবো ইনশাল্লাহ। এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে সংগ্রহ করে অবশ্যই আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। ওকে, আর বেশি কথা বলবো না। আজকের ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে রাজশাহী থেকে শিমুল ভাই। শিমুল ভাই একজন গাড়ি চালক, তিনি বর্তমানে প্রাইভেট কার চালাচ্ছেন এবং উনি একটা সময় অল্প কিছুদিনের জন্য অ্যাম্বুলেন্স চালাতেন। তো ওই সময় ওনার সাথে যে ঘটনাটি ঘটে, উনি ওই ঘটনাটি আমাদের সাথে আজকে শেয়ার করেছেন এবং এটি ঘটে ওনার সাথে 2007 সালে। তো ওই সময় উনি যখন অ্যাম্বুলেন্স চালান, তো ওই সময় আসলে ওনার তেমন কোনো কাজ কাম ছিল না। ওনার বন্ধু যখন ওনাকে অ্যাম্বুলেন্স চালানোর জন্য পরামর্শ দেয়, তো উনি বসে থাকার থেকে উনি চিন্তা করেন যে আপাতত কিছুদিন করি, তারপরে না হয় দেখা যাবে। তো উনি ওই চিন্তা থেকেই শুরুতে অ্যাম্বুলেন্স চালান। তো প্রথম প্রথম দেখা যাচ্ছে উনি বিভিন্ন রোগী বিভিন্ন জায়গাতে নিয়ে যেতেন। তো সেক্ষেত্রে ওনার তেমন একটা সমস্যা কখনো হয়নি, কখনো দিনে কখনো রাত্রে। এইভাবেই উনি বেশ কিছুদিন গাড়ি চালান, অ্যাম্বুলেন্স চালান। তো এটারই মোটামুটি মাসখানেক হওয়ার পরে, 1-1.5 মাস যখন উনি এইভাবে অ্যাম্বুলেন্স চালাচ্ছেন, তো চালানোর পরে একদিন ওনার কাছে একটা টিপ আসে, যেটি হচ্ছে আপনার রাজশাহীর ভিতরেই একটি গ্রামে ওনাকে নিয়ে যেতে হবে, একটি লাশ নিয়ে যেতে হবে। তো শুরুতে উনি জানতেন না যে এটি একটি লাশ। পরে যখন ভাড়া ঠিক হয়, তো তখন উনি শুনলেন যে এটি একটি লাশ এবং এটি সাধারণভাবেই মৃত একজন ব্যক্তি, মানে কোনো মর্মান্তিক ঘটনাও ঘটেনি অথবা অন্য কোনো সমস্যাও ছিল না, স্ট্রোক করে উনি মারা গেছেন। তো এটা যখন উনি শোনে, তো উনি আর বেশি চিন্তা না করে বলে যাক, ভাড়াও মোটামুটি ভালোই দিচ্ছেন। তো সেক্ষেত্রে উনি খুব বেশি চিন্তাভাবনা না করেই উনি রাজি হয়ে যান এবং যখন ওনাকে ওই রাজশাহী থেকে যখন উনি লাশ গাড়িতে উঠান, ওই হসপিটালের নামটি অবশ্য উনি আমাদেরকে বলেছেন, যদিও উনি বলেছেন যে এটি গোপন রাখার জন্য। এই জন্যই আমরা সকলের সামনে ওই হসপিটালের নামটি উল্লেখ করছি না। উনি যখন অ্যাম্বুলেন্সে লাশটি ওঠানোর পরে যখন ওখান থেকে রওনা দেয়, তখন মোটামুটি প্রায় রাত 11:30 বাজে। তো ওই সময় স্বাভাবিকভাবেই রাস্তা তো অনেক ফাঁকা থাকে। তো ওনার সাথে একজন ওনার হেল্পার ছিলেন। তো ওনারা দুইজন মিলেই লাশটি নিয়ে রওনা দেয় এবং ওই লাশের সাথে লাশের কোনো আত্মীয় স্বজন এরা কেউ ছিল না। তো ওনারা ওনাদের মতো চলে যান, ওনাদেরকে জাস্ট বাসার ঠিকানা দিয়ে যায়, বলে যে আপনি অমুক জায়গায় অমুক গ্রামে এই লাশটি নিয়ে পৌঁছে দেন। জাস্ট এতটুকু ওনার সাথে কনভারসেশন হয়, কথাবার্তা হয়। তো উনি ওই লাশটি নিয়ে ওনার মতো করে রওনা দেয়। যেহেতু লাশের সাথে কেউ নাই, তো ওনারা দায়িত্ব সহকারেই দুজন মানুষ লাশ নিয়ে রওনা দেয়। কিছুটা রাস্তা যখন যান, তো ততক্ষণে আসলে ওনাদের সাথে তেমন কিছুই ঘটেনি। মোটামুটি তো নির্জনের দিকে যখন ওনারা পৌঁছাইছেন, মানে শহর ছাড়িয়ে গাড়ি চালাতে উনি খেয়াল করেন যে সামনের যে লুকিং গ্লাস আছে, ওইখান থেকে উনি দেখতে পান মানে ওনাদের যে গাড়ির পিছনে বিশাল বড় একটা কালো কুকুর, আর কুকুরটা ওই গাড়ির সাথে স্পিরিট তাল মিলিয়ে দৌড়াচ্ছেন। তো এটা দেখে উনি শুরুতে ভাবে যে কী ব্যাপার, এটা আবার কেমন কথা, একটা কুকুর এত স্পিডে কীভাবে দৌড়াতে পারে। তো উনি তখনও আসলে অস্বাভাবিক কিছু এটা উনি আসলে আন্দাজ করেননি। আর যেহেতু উনি ওনার জীবনে এটাই প্রথমবার যেরকম লাশ নিয়ে কোথাও যাচ্ছেন, তো উনি আসলে অনেক কিছুই জানেন না বা অনেক কিছু চিন্তাও করতে পারছেন না যে আসলে কী হতে পারে, সামনে তার জন্য কী অপেক্ষা করছে, এই জিনিসটা উনি আসলে কখনোই চিন্তাই করেননি। তো উনি প্রথমে স্বাভাবিকভাবেই নেন যে হয়তো বা কোনো কুকুর কিছু দেখে, অনেক সময় থাকে না কিছু কুকুর গাড়ি দেখলে পেছনে ছোটাছুটি করে। তো উনি শুরুতে ওই রকমই মনে করছে যে হয়তো কুকুরটা
স্বাভাবিকভাবেই ওনাকে ফলো করতেছে। তো উনি একটা সময় যে খেয়াল করে আমার গাড়ির স্পিড ৮০-র উপরে আছে। তা এই স্পিডে একটা কুকুরের তো কখনোই সম্ভব না যে এইভাবে ছুটবে। এবং উনি সাথে এটাও খেয়াল করে যখন সামনে থেকে কোনো গাড়ি আসে, তো ওই যখন গাড়িটা যাচ্ছে তখন কিন্তু এই কুকুরটাকে উনি দেখতে পাচ্ছেন না। আবার যখন গাড়িগুলো চলে যায়, তো গাড়িগুলো পার হয়ে যাওয়ার পরেই দেখা যায় কি কুকুরটা ওই গাড়ির পেছনে আবার ওইভাবে ছুটতেছে। তো যখন উনি এই জিনিসটা ফলো করে, এই জিনিসটা ফলো করার পরে ওনার ভিতরে একটু হঠাৎ করে কেন যেন একটু ভয় ভয় শুরু হয়। একটু ভয় যখন উনি পেয়ে যান, তখন উনি আবার হচ্ছে ওনার পাশে থাকা যে হেল্পার, ওই হেল্পারকে বলে, আচ্ছা তুই একটু পেছনের দিকে তাকা তো। ওই হেল্পারের নামটা ছিল আবার হচ্ছে সাবিত। তো এই সাবিত ভাই সাবিতকে বলে যে, এই সাবিত একটু পেছনে দেখো তো, তুমি কিছু দেখতে পাও কিনা। তখন ওই ছেলেটা পেছনে তাকায়। তো শুরুতে ওই ছেলেটা আসলে তেমন কিছু দেখে না। তো সাবিত যখন বলে যে না ভাই পিছনে তো আসলে কিছু নাই, তখন এই শিমুল ভাই বলে যে তাহলে কি এটা আমার মনের ভুল হচ্ছে। তো উনি এই জিনিসটা চিন্তা করে উনি বলে যে না, আচ্ছা দেখি কি হয় সামনে। তো উনি গাড়ি ওনার মতো রকম ড্রাইভ করতেছেন। তো গাড়ি ড্রাইভ করতে করতে একটা সময় কি হয়, এতক্ষণ তো উনি খেয়াল করলেন যে পেছনে একটা কুকুর আসতেছে, এখন দেখে যে পেছনে একটা না, পেছনে একাধিক কুকুর আছে এবং পেছনে একসাথে অনেকগুলি কুকুর একসাথে দৌড়চ্ছে। এবং শুধু এমন একটা অবস্থা মনে হচ্ছে চারি সাইড থেকে যে এই গাড়িটা মানে কোনোভাবে ওরা থামানোর চেষ্টা করতেছে। তো এমন একটা অবস্থা দেখে উনি তো মানে আরও ঘাবড়ে যান এবং সেই সাথে উনি গাড়ির স্পিড আরও বাড়িয়ে দেন। এক সময় এমন হয় যে মনে হচ্ছে যে গাড়িটা আসলে উনি যতই জোরে টানতেছেন গাড়ি স্পিড ওই রকমভাবে যাচ্ছে না। গাড়ির স্পিডটা উনি যতই বাড়ান মনে হয় যে গাড়িটা আস্তে আস্তে ভারী হয়ে আসতেছে। তো এরই একটা পর্যায়ে দেখে কি যে কেমন জানি পিছন থেকে শব্দ হচ্ছে, মানে গুরুম গুরুম করে একটা শব্দ হচ্ছে আর গাড়িটা আস্তে আস্তে ভারী হচ্ছে। ওনার সাথে যে হেল্পারটা ছিল সাবিত, তখন ওই ছেলেটা ভয়ে চিৎকার করা শুরু করে গাড়ির মধ্যে। যখন ওরকম শব্দ শুরু হয়েছে, দুম দারাম করে শব্দ হচ্ছে, মনে হচ্ছে পেছনের কিছুর সাথে যুদ্ধ হচ্ছে, এমন একটা অবস্থা। পেছনে কিছুর সাথে একটা যুদ্ধ হচ্ছে। তো উনি এই জিনিসটাতে আরও বেশি মারাত্মক ভয় পেয়ে যান। কোনোভাবেই পেছনের দিকে ওনারা তাকাচ্ছেন না, কিন্তু শব্দ ওনারা শুনছেন যে মনে হচ্ছে অনেক ধস্তাধস্তি হচ্ছে, এই শব্দটা ওনারা বারবার পাচ্ছেন। কিন্তু ওনারা পেছনের দিকে কিন্তু তাকাইতে পারছেন না। ভয়ে আসলে ওনাদের অবস্থা খারাপ হয়ে গেছে। শিমুল ভাই তো মানে খালি আল্লাহ আল্লাহ শুরু করছে, ওনার মুখ থেকে তেমন কিছু বাইরে হচ্ছে না। উনি এত দোয়া দরুদ পারেন যেগুলো আসলে উনি মনেই করতে পারছেন না। উনি তো ভয়ে খালি আল্লাহ আল্লাহ করেই ডাকতেছে, জোরে জোরে জিকির করা শুরু করছে। তো এরকম যাইতে যাইতে যখন একটা মানে মোড়ে আসেন, তো ওই জায়গায় এসে দেখে যে কয়েকটা দোকান খোলা আছে। তো ওনারা ওখানে গাড়িটা একটু রেস্ট করেন, দাঁড়ান। ওনারা যে ওই পর্যন্ত আসছেন ওনাদের তো অবস্থা এমনিতেই খারাপ হয়। তো ওই জায়গায় আসতে আসতে মোটামুটি তখন আবার স্বাভাবিক সব কিছু হয়ে গেছে। তো ওনারা ওই মোড়ে দাঁড়িয়ে ওই দোকানের সামনে যান, যে দুজনা দাঁড়ান। তো সাবিত ভাই চা বলেন, মানে মুখ টুক পরিষ্কার ফ্রেশ হন, একটু মুখে পানি দেন, দিয়ে চা খান। চা খেয়ে তখন ওনারা চিন্তা করেন যে এখন কী করব। এত দূর পথ যে এইভাবে আসছি, এত কিছু ঘটে গেল, এখন আমরা সামনে কিভাবে আগাবো। উনি ততক্ষণ ওই জায়গায় বসে অনেক চিন্তা ভাবনা করতে থাকেন যে কি করব না করব। কিন্তু ওনারা যখন এই মোড়ে আসছেন, অ্যাম্বুলেন্সটাকে যখন কোনো গাড়ি অতিক্রম করতেছে বা যখন কোনো লাইটের জায়গা থেকে যাচ্ছেন, তখন কিন্তু উনি তো এই জিনিসগুলো তখন কিন্তু দেখা যাচ্ছে না। এই যে কুত্তা বেশে মানে কুকুর হয়ে যে জিনিসটা আমাদের গাড়ির পেছে ফলো করতেছে, এইগুলা কিন্তু অন্য কোনো গাড়ি যখন যাচ্ছে তখন কিন্তু ওখানে থাকতেছে না। স্পষ্ট দেখতেছে যে ওই গাড়ি ওগুলা ওখান থেকে গায়েব হয়ে গেল। এইটা দেখে উনি তো বুঝতে পারছেন যে হ্যাঁ হয়তো অদৃশ্য কিছু আজকে আমাদেরকে ফলো করতেছে। এবং সাথে উনি এটাও চিন্তা করতেছেন যে যদি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে, যদি স্ট্রোক করে মারা যায়, তাহলে পরে এই রকম একটা লাশের সাথে এরকম কেন হবে। তো উনি এই জিনিসটা আসলে চিন্তা করতেছেন কিন্তু বুঝতে পারছেন না। বা ওই সময়টা এমন ছিল যে ফোন অনেকের কাছেই অ্যাভেলেবল ছিল না। উনি যে কাউকে ফোন দিয়ে সাহায্যের জন্য বলবেন, এটাও তো আসলে তখন সম্ভব না। তা উনি এই নিয়েই মানে দোটানার মধ্যে থাকেন যে কি করবেন। ওনারা যখন এই মোড়ে আসে, তো মোড়ে আসার পরে ততক্ষণে প্রায় রাত 3টা বেজে গেছে। তো ওনারা ওই জায়গায় চিন্তা করেন যে এখন কি করব। এখন যদি এইভাবে এতটা রাস্তা আমাদের সাথে এত কিছু ঘটে গেল, তো এখন যদি আমরা কোনোভাবে আবার সামনের দিকে যাই, যেহেতু এখনও অনেকটা পথ আমাদের বাকি যাওয়ার জন্য, তো এই অবস্থার মধ্যে যদি এরকম হয় তাহলে পরে আমি কিভাবে কি করব। আর ততক্ষণে ওনার সাথে যে হেল্পারটা ছিল সাবিত, এই ছেলেটা মানে অজ্ঞান অলরেডি হয়ে গেছে, তার জ্ঞান নাই। তো ওই মোড়ে দাঁড়ানোর পরে ওই ছেলেটার
মাথায় পানি টানি দিয়ে মুখে পানি দিয়ে জ্ঞান ট্যান ফেরায়। তো ফেরানোর পরে তখন ওই ছেলে বলে যে ভাই আমি আর যাবো না। অলরেডি ওই ছেলে কান্না করে দিচ্ছে, ভাই ভাই আমি এখান থেকে আর যেতে পারবো না, আপনি একলা গেলে যান, না হলে আমি এখন এখান থেকে যাব না। তো তখন শিমুল ভাই চিন্তা করে যে তাই তো, এভাবে তো আসলেও তো সম্ভব না, কারণ সেও তো এই জিনিসে প্রথমবার এরকম ফেস করতেছে। যদিও এখনও ক্ষয়ক্ষতি করেনি, কিন্তু সামনের পথটা এখনও অনেক বাকি। তো উনি যদি এখন এইভাবেই এই লাশটা নিয়ে যেতে যায়, তাহলে হয়তো না জানি সামনে আরও বড় কোন বিপদ তার জন্য ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে। তো উনি এই চিন্তা করে বলে যে না, এখন এই পর্যন্ত ওয়েট করি। এবং উনি যে চার দোকানের সামনে দাঁড়ায়, তো ওই চার দোকানদারকেও উনি এই ঘটনাটা খুলে বলেন যে এরকম এরকম ঘটনা ঘটছে, তো এখন কি করব। তখন ওই চার দোকানদার চাচা ওনাকে বলে যে আপনি এখন অপেক্ষা করেন, আজান হইলে তখন আর কোনো সমস্যা হবে না, আপনি আজান পর্যন্ত অপেক্ষা করেন, রাত 3টা থেকে মোটামুটি 5টা পর্যন্ত ওয়েট করেন। তারপরে যখন আজান দেয়, আজান দেওয়ার পরে উনি আবার হচ্ছে ওই স্বাভাবিকভাবেই গাড়ি নিয়ে ওখান থেকে রওনা দেন, এবং তখন আর কোনো সমস্যা হয় না। তো উনি মোটামুটি সকাল হইতে হইতে ওই বাসায় পৌঁছায় যান যেখানে লাশটি নিয়ে যাওয়ার কথা ছিল। তো ওই বাসায় যাওয়ার পরে তখন ওই বাসার যারা আত্মীয় স্বজন ছিল, উনি ওখানে যাওয়ার পর একটা জিনিস অবাক হয় যে ওনারা যখন রওনা দিছে ততক্ষণে তো ওনাদের ওই লাশ নিয়ে বাসায় চলে আসার কথা আরও আগে। ওই বাসার আত্মীয়দেরকে কিছু বলতে যাবেন, তখনই ওই আত্মীয়রা বলতেছে যে আপনাদের সমস্যা হয়েছিল রাস্তায় আসার জন্য, কোনো সমস্যা হয়েছিল। তো তখন এই শিমুল ভাই অনেকটা অবাক হন, অবাক হয়ে উনি বলেন যে হ্যাঁ এরকম তো সমস্যা হয়েছিল, এটা হবে, এটা স্বাভাবিক, আমরা জানি। আসলে আপনারা যার লাশটা বহন করে নিয়ে আসছেন উনি ছিলেন একজন কবিরাজ, এলাকার মধ্যে একজন নামকরা কবিরাজ, এবং কবিরাজের নামও ওনাকে জানানো হয়েছে, এবং উনি আমাদেরকে সেই কবিরাজের নামও বলছেন। কিন্তু যেহেতু উনি একজন নামকরা কবিরাজ ছিল, তো সেক্ষেত্রে ওই কবিরাজের নামটি উল্লেখ করতে আমাদেরকে নিষেধ করেছেন। যেহেতু উনি একজন নামকরা কবিরাজ ছিলেন ওই সময়, তো এই জন্য এই কবিরাজের নামটি আর কি আমরা সবার সামনে উল্লেখ করতেছি না। তো যাই হোক, ওই কবিরাজের কথায় উনি বলেন যে এই কবিরাজ এলাকার মধ্যে অনেক মানুষের সেবা দিছেন এবং অনেক উপকারও করছেন, কিন্তু তারপরেও উনি মাঝে মাঝে কালো জাদু করতেন। উনি নামকরা একজন কবিরাজ হলেও উনি আসলে মাঝে মাঝে কিছু কালো জাদুর আশ্রয় নিতেন, যদিও এটা সবসময় উনি নিতেন না। তো এই কারণে ওনার পিছনে কিছু ভালো জিন, কিছু দুষ্ট জিন, এগুলি আসলে ওনার ক্ষতি করতে চেতেন। তো যেহেতু উনি মারা গেছেন, অনেক জিনেরই আক্রোশ ছিল ওনার প্রতি যে ওনার ক্ষতি করার, কিন্তু উনি ওনাকে তো কিছু করতে পারেননি। তো এই জন্য উনি যখন মারা গেছেন, তো ওনার এই লাশটা নিয়ে যাওয়ার ওরা অনেক চেষ্টা করছে, কিন্তু ওনার সাথে কিছু ভালো জিনও ছিল। তো তারা মূলত আসলে অনেক কিছু হয়তো বাধা দিছে, যার কারণে ওনারা কোনোভাবে নিয়ে যেতে পারে নাই। শিমুল ভাই আরেকটা জিনিস বলতে ভুলে গেছেন, যখন একসাথে অনেকগুলা মানে কুকুরকে দেখেন যে এরকম গাড়ি ওনাদের অ্যাম্বুলেন্স যাওয়ার সময় ওনাদের অ্যাম্বুলেন্স যখন ঘিরে ধরছিল, তো ওই সময়ই বেশ কিছু সাদা ঘোড়া আসে। উনি খেয়াল করেন যে মাঠ থেকে বেশ কিছু সাদা ঘোড়া আসে এবং ওগুলো ডাইন পাশ থেকে এসে বাম পাশে মিলিয়ে যায়, এবং তখনই যে কুকুরগুলা গাড়িটাকে ফলো করছিল, তারা করতেছিল মানে পিছন পিছন আসতেছিল, এই কুকুরগুলা অদৃশ্য হয়ে যায়। তো এরপরেই ওনারা মূলত ওই যে বাজার, ওই বাজার পর্যন্ত যান এবং ওই বাজারে ওনারা অবস্থান করেন। যেই রোগীর আত্মীয়, মানে রোগীর আত্মীয় বলতে এই যেই কথাগুলো আসলে শিমুল ভাইকে বলেন, এটা হচ্ছে ওই কবিরাজের বড় ছেলে। তিনিও তার বাপের সাথে মোটামুটি এই পেশায় জড়িত, তিনিও মোটামুটি কবিরাজি করেন। তো তিনি আসলে এই ঘটনাগুলো বলেন যে এরকম এরকম। আর সাদা ঘোড়া বেশে যেগুলো এসেছিল সেটা হচ্ছে মূলত ওনার বাপেরই অধীনে থাকা কিছু ভালো জিন, এবং তারাই আসলে ওই সময় ওই খারাপ জিনগুলোকে বাধা প্রদান করছিল যাতে তারা কোনোভাবে এই লাশটিকে নিয়ে যেতে না পারে। এবং সবথেকে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে ওই যে যে চার দোকান, যেই চার দোকানে এই শিমুল ভাইরা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন, ওই দোকানটি আসলে ওখানে ছিলই না। আদেও ওই দোকানটি ওখানে কখনো ছিল না। শিমুল ভাইদেরকে বাঁচানোর জন্য, সেভ করার জন্য ওই রাস্তার মধ্যেই একটি মায়াজাল তৈরি করে কিছু ভালো জিন, এবং ওনারা সরাসরি আসলে ওনাকে ওইভাবে হেল্প করতে পারছিল না, যার কারণে তারা ওইভাবে একটি জায়গা তৈরি করে, এবং ওইখানে শিমুল ভাইরা যখন এসে দাঁড়ায় মূলত তাদেরকে পাহারা দেওয়ার জন্যই, যাতে লাশটা নিয়ে না যেতে পারে। এই জন্য ওই জিনগুলি ওই চার দোকান টোকান যা আছে
মানে চার দোকানের চাচা, উনিও আসলে একজন মূলত জিনই ছিলেন। যে এইগুলো শোনার পরে শিমুল ভাই অনেক মানে শখ হয়ে যান যে আসলে এটাও কি সম্ভব। তখন এই মানে কবিরাজের যে বড় ছেলে উনি বলেন যে ওই দোকান যেটা আপনি দেখছেন ওখানে যেখানে বসেছিলেন ওইটি একটি জিনেরই তৈরি করা একটা মায়া ছিল। অনেকটা সময় কাটিয়ে আসছেন, ওইটা আসলে কোনো দোকান ছিল না। তো ওইটা আমার বাবার ভালো একটা জিনের তৈরি করা একটা জায়গা ছিল। তো যাক, আপনারা সহি সালামতে ফিরে আসছেন, এটাই অনেক। এবং এরপরে শিমুল ভাইকে ওনার প্রাপ্য টাকা দিয়ে এবং ওনাদেরকে বিদায় দেওয়া হয়। তো এই ঘটনার পরে শিমুল ভাই বাসায় আসেন, এসে দু একদিন জ্বরে পড়েছিলেন। তো ওনার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ওনার যে হেল্পার ছিল ওনারও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরবর্তীতে তারা সুস্থভাবে জীবনযাপন করতেছেন এবং এখন পর্যন্ত তারা আর কখনো এইসবগুলা ফেস করেনি। ওইটাই ওনার জীবনের শেষ ছিল এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সে অনেক ভালো আছে, সুস্থ আছে। তো এই ছিল আমাদের আজকের ঘটনা। এবং আপনারা যারা হরর ঘটনা শুনতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের ঘটনাগুলি বেশি বেশি মানুষের কাছে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।